আসলে 15 বছর যে লড়াইটা আমরা করেছি, আমি করেছি, অসংখ্য মানুষ করেছে বিভিন্ন জায়গা থেকে, এই লড়াইটা আসলে একটা বেটার বাংলাদেশের জন্য। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা দেখলাম মুখ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। রাদার, আমি আজকে আপনাকে একটা ঘটনা বলি। আজকে আমি কোর্টে, আমার রুমে একজন ভদ্রমহিলা এসছেন, অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা। ওনার স্বামী কলেজ শিক্ষক ছিলেন, ঢাকা 18-তে ওনার বাড়ি। উনি চাঁদা চাচ্ছে লোকাল বিএনপি, ওখানে 60 লক্ষ টাকা ওনার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, 1.5 কোটি টাকার জায়গা। ওনাকে ইট তুলতে দিচ্ছে না, উনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ওই জায়গাটাতে উনি বসবাস করছেন। ওনার কোনো বাথরুম নাই, উনি পাশের বাড়িতে ওয়াশরুম ইউজ করেন, গোসল করেন পাশের বাড়িতে। এইভাবে ঘরে ঘরে চাঁদাবাজি, ঘরে ঘরে লুটতরাজ, ঘরে ঘরে মানুষের জীবনকে নরক করে দেয়া। 5 মাসে সত্যি আসলে বিএনপির এই শাসন কাঠামো নিয়ে এত সমালোচনা করা, এত প্রশ্ন তোলাটাও কি যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনারা যদি মনে করেন যৌক্তিক না, প্রশ্ন তুলেন না, অসুবিধা নেই, প্রশংসা করতে থাকেন, কোনো অসুবিধা নেই তো। বাট মানে মাঝখান দিয়ে 6 মাস চলে গেছে, মানুষের নাভিশ্বাস শেষ হয় নাই। এবং মানুষ, আপনি ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন, বাংলাদেশে কোথায় কি হচ্ছে তার অনেক কিছুই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। মূলধারার গণমাধ্যমে হয়তো কিছুদিন পরে আসে, 2 দিন পরে আসে, প্রথমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। 2 দিন আগে একটা নিউজ নিশ্চয়ই আপনারা দেখেছেন, চট্টগ্রামে 2 কোটি টাকার জন্য 35 লক্ষ টাকার আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে। 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছিল। আমি কয়েকদিন আগে পর্যন্ত একটা খবর রাখছিলাম, কোনো আসামি ধরা পড়ে নাই। অথচ কিন্তু যিনি মানে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে এবং ভাঙচুরের লিডার ছিল, লিড করছিল, তার চেহারা দেখাচ্ছে গণমাধ্যম, ভয়েস শোনাচ্ছে গণমাধ্যম, নাম বলছে গণমাধ্যম, কিচ্ছু হয় নাই। এবং বিভিন্ন জায়গায়, আমি আজকে নিজেও ঢাকা 18 একটা উদাহরণ দেব, দিস আর জাস্ট অ্যান এক্সাম্পল। ধরুন আপনি কখন বুঝবেন যে বিপদটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং বিপদটা বহু মানুষকে আক্রান্ত করেছে? যখন এটা ধীরে ধীরে দেখবেন একদম আপনার কাছের মানুষদের কাছে চলে আসতেছে। এই যে সরকার গঠনের পরপর, বিএনপি সরকার গঠনের পরপর, আমার যে ক্লার্ক, আমার মানে হাইকোর্টে আমার কাজ করে, মামলা ফাইলিং এর কাজ করে, তার একটা ছোট্ট জায়গা, সেটাও লোকাল বিএনপির লিডাররা দখল করতে গেছে। সো এগুলো তো আমি শুনতেছি, মাসের পর মাস ধরে এই কথাগুলো আমার কানে আসতেছে। আমার কাছে সাথে মানুষ দেখা করে বলতেছে যে আমার কনস্টিটুয়েন্সি না, আমার এলাকা না, অন্য এলাকা, কিন্তু তারা বলার জায়গা খুঁজে পাচ্ছে না। শামীম একটা কথা বললো না যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে হতে পারে, এই মানুষগুলো পথে নামলে আপনি কি করবেন? তাহলে রুমিন ফারহানা, আপনিও কি মনে করেন যেহেতু এই মুহূর্তে আপনার আসলে বিএনপির কোনো দলীয় পদ নাই, তাহলে আপনিও আসলে আপনার যোগ্যতা কিংবা মেধা অনুযায়ী আপনার আসলে যে জায়গাটিতে যাওয়ার কথা, যতখানি বরাদ্দ পাওয়ার কথা, সেটা কি পাচ্ছেন? না, এখানে মানে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ জনগণের করের টাকা বন্টন হওয়ার কথা প্রত্যেক আসনে, এবং প্রতিটা এমপি, সরকারি বিরোধী, বিরোধী দলের এমপি, সরকারি দলের এমপি বলে কিন্তু কিছু নাই। হ্যাঁ, সবাই কিন্তু বেসরকারি এমপি, প্রত্যেকের সমান বরাদ্দ পাওয়ার কথা হয় নাই। অন দ্য টপ অফ দ্যাট, জামাতকে মুখ বন্ধ করার জন্য 20 কোটি টাকা, হঠাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছা হলো আচ্ছা 20 কোটি টাকা জামাতকে দিয়ে দেব। কারণে মুখ বন্ধ করার জন্য? কারণ অন্য এলাকায় যে সরকারি দলের এমপিরা লুকিয়ে বরাদ্দ নিয়ে নিচ্ছে, জামাত সেটা নিয়ে প্রতিবাদ করছে, এটা নিয়ে যে তার কথা না বাড়ে, সো জামাতকে 20 কোটি টাকা দিল। কিন্তু এর বাইরেও তো আমরা আছি স্বতন্ত্র, আর এভাবে তো ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো করলাম, এভাবে তো হয় না ভাই। এটা তো একটা সিস্টেম আছে, একটা রুল আছে। 300 জন এমপি সকলে সমানভাবে তাদের বরাদ্দগুলো পাবে, তো হচ্ছে না, সেটা তো হচ্ছে না। সেটা কি আপনি মনে করছেন যে আপনি শুধু মানে বিরোধী দলে কিংবা আসলে স্বতন্ত্র দলে আছেন বলে বিএনপির কোনো ট্যাগ আপনার পাশে নাই? হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স, অবভিয়াসলি। কিন্তু সেখানে তো আসলে বিএনপিরও একটা খুব সুস্পষ্ট বক্তব্য আছে। তারা বলেছে যে যেই জায়গাগুলোতে এই মুহূর্তে বরাদ্দ সবচেয়ে বেশি প্রয়োজন, তারা ঠিক সেখানেই সেই পরিমাণ বরাদ্দ দিচ্ছেন। হ্যাঁ, মজাটা হচ্ছে কি, বাংলাদেশ দরিদ্র দেশ, ঘনবসতির দেশ, সে কারণে আওয়ামী লীগের সময় মনে হয় গোপালগঞ্জেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, বিএনপির সময় মনে হয় বগুড়াতেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, কিংবা জাতীয় পার্টির সময় মনে হয় যে রংপুরেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার। এটা তো আমাদের দুর্ভাগ্য। কিংবা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চট্টগ্রামেই খুব বেশি বরাদ্দ দরকার হয়ে যায়। সো আমাদের কপাল খারাপ। অন্য এলাকার মানুষ যতদিন পর্যন্ত না প্রধানমন্ত্রী পাবে ততদিন পর্যন্ত তাদের প্রশ্নটা আপনাকে আর কোনো সুখের আশা নাই। না মেধা, এই মুহূর্তে তাহলে আপনি এই বাংলাদেশে দাঁড়িয়ে কোনটিকে বেশি যোগ্যতা সম্পন্ন মনে করছেন? বাংলাদেশ ডুবছেই তো কারণ আমাদের মেধার কদর হয় না। আমাদের মেধার কদর আজকের থেকে হচ্ছে না তা না,
এটা বহু 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 বছর আগে থেকে এটা শুরু হয়েছে। ধন্যবাদ। সম্প্রতি একজন প্রাথমিক স্কুল শিক্ষিকাকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই সাথে সংরক্ষিত নারী এমপিদের পছন্দের আসন দিতে আইন করছে সরকার, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন। আমি সংসদে বলতে বাধ্য হয়েছিলাম যে সংসদে তো কিন্তু চাইলেই কথা বলা যায় না, আপনাকে আগে হুইপের কাছ থেকে সময় অ্যালোকেশন নিতে হয়। সো আমি যখন বিরোধী দলের হুইপ মানে নাহিদ ইসলামের কাছে যাই, উনি চেষ্টা করেন, বাট ইনভেরিয়েবলি উনি বলেন যে আপনার জামাতের আমিরের পারমিশন লাগবে, এবং জামাতের আমির ফর অবভিয়াস রিজনস তো উনি ওনার মানে ওনার দলের জন্য বরাদ্দ সময় থেকে আমাকে দেবেন না। সো আমাকে যেতে হয় তখন সরকার দলের কাছে, সরকার দলের হুইপের কাছে। এবং যেহেতু আমি সরকারি দলের একজন ক্রিটিক, তারাও অফকোর্স তারাও ভেরি কমফোর্টেবল না আমাকে সময় দিতে। সো সেই কারণেই আমি স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমি যাবোটা কোথায়? ধরুন জুলাই চার্টার নিয়ে আলোচনা, এই আলোচনায় যেহেতু কোনো দলই আমার নাম দিচ্ছে না, মানে সরকারি দল বিরোধী দল, সো আমার বক্তব্য শোনা যাচ্ছে না। আমার তো বক্তব্য আছে জুলাই চার্টারে। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কজন বলতে পারে যে তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভেঙেছে? আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনাদের চ্যানেল রাত 2টো বাজে আমার বাড়িতে গেছে, আমি ফেসবুক লাইভ করেছি। মুশকিল হচ্ছে কি, আমাদের জেলিফিশের মতন মেমোরি তো, আর বেশিরভাগ মেমোরি আমাদের সাথে ফিট ইন না করলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সো বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমে তো তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না, এইটা এদের আমার নৈতিক সমর্থন দিয়েছিল একটা পর্যায়ে। হ্যাঁ, সো এই হলো তাদের স্ট্যান্ড এই আন্দোলনে। কিন্তু এখন এটা নিয়ে ক্রেডিট ক্লেমিং এর কামড়াকামড়ি হচ্ছে দুই বিএনপি কি দলের তাহলে মধ্যে। ত্যাগী নেতাদেরকে যথেষ্ট সম্মান দিতে পারে নাই? সেটা বিএনপির ত্যাগী নেতারা বলবে, আমি তো জানি না। আমারটা তো আমি বলতে পারবো, অন্যদেরটা তো আমি বলতে পারবো না। আর দুই হচ্ছে আপনি আরেকটা যেটা বললেন যে বৈষম্যমূলক এবং ঘটনা, আমরা তো আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের সময়ে আমরা যে একটা রাইট গ্রুপের উত্থান দেখলাম, আমরা একটা উগ্রবাদের উত্থান দেখলাম, সেটা কিছুটা হলেও সরকার নির্বাচিত হলে কমে আসবে। তখন কিন্তু একটার পর একটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হলো, মঞ্চ নাটক বন্ধ করা হলো, গানের অনুষ্ঠান বন্ধ করা হলো, যাত্রাপালা বন্ধ করা হলো, নাটক বন্ধ করা হলো, সিরিজ অফ ইনসিডেন্টস কিন্তু হয়েছে ডক্টর ইউনূসের সময়। আপনারা যারা রাজনীতি করেন আপনাদেরকেও তো নানান সময় নানান রকমের ট্রলেরও মুখোমুখি হতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে অফকোর্স। সো ওগুলা বাদই দিলাম, মানে এর বাইরেও একেবারে মানে ফিজিক্যালি অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাদেশের নারী সমাজকে। সো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন হয়তো আসবে, কিন্তু আমরা দেখলাম ধরুন ব্রাহ্মণবাড়িয়ার বনলতা এক্সপ্রেস, যেটা সরকারের অনুমতি নিয়ে ছাড়পত্র নিয়ে সারা বাংলাদেশে প্রচারিত হলো, সেটার জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্ল্যাকার্ড নিয়ে পথে নামতে হলো, মানববন্ধন করতে হলো, এবং তারপরের দিন ঠিকই প্রচার হলো। কিন্তু তার আগে আমরা কি দেখলাম? প্রায় 20 গাড়ি পুলিশ পাঠিয়ে এটা বন্ধ করার উদ্যোগ নিল সরকার। তো তার মানে সরকার কাদেরকে পেট্রন করছে, সরকার কাদেরকে সহযোগিতা করছে? সরকার হয়তো সেই সময় মবটাকে সামলাতে চাইছিল, সেই জায়গাটিতেও তো হতে পারে। যদি সরকার 20 গাড়ি পুলিশ দিয়ে এটা প্রচারের ব্যবস্থা করতো তাহলে আমি বুঝতাম যে সরকার তার স্ট্যান্ডে অটল। কিন্তু এটা তো কম্প্রোমাইজিং গভর্নমেন্ট, তারা তো ভয় পেয়ে যাচ্ছে। যে শিক্ষিকার কথা আপনি বললেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দুদিন আগেই আপনি দেখেছেন জামাতের একজন এমপি, 70 বয়স, 12 বছরের একজন কিশোরী বা মানে শিশুকে নিয়ে, 12-14 বছরের শিশুকে নিয়ে উনি ধরা পড়েছেন। সো ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা যে কোনো কিছুই মুতা বিয়ে, অমুক বিয়ে, তমুক বিয়ে বলে পার পেয়ে যান। সো যেই সমাজে আসলে এই ধরনের নোংরামি একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, স্বাভাবিক বলছে এই কারণে যে আইন প্রণেতারা এগুলো নিয়ে ধরা পড়তেছেন। সো এটা তো আসলে তাহলে বলতে হবে যে এটা একেবারে টপ লেভেল পর্যন্ত এটার একটা নর্মালাইজেশনের ঘটনা ঘটছে। তো সেরকম একটা সমাজে রবীন্দ্রসঙ্গীত বন্ধ হবে, স্বাভাবিক আনন্দ উচ্ছ্বাস, মানে যেটা আমি আমার ব্যক্তিগত পরিসরে কাউকে ক্ষতি না করে করছি, সেটা বন্ধ হবে, আমার গান শোনা বন্ধ হবে, কারণ তখন সবই হয়ে যাবে অশালীন, আর অশালীন কাজগুলো সমাজে এস্টাবলিশ হয়ে যাবে যে এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। সেই জায়গাটিতে কি আসলে আমরা যাচ্ছি কিনা? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নারীদেরকে নিয়ে এই নির্বাচনটাকে ঘিরেও অনেক আলোচনা ছিল, এবং কোন রাজনৈতিক দলই আসলে নারীদেরকে যতখানি পর্যন্ত মনোনয়ন দেওয়ার কথা ছিল কেউই দেয় নাই। সংরক্ষিত নারী আসনে যারা এমপি আছেন তাদের পছন্দের আসন দিতে সরকার আইন করছে, সেটি কি আসলে সত্যিকার অর্থে নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য, নাকি নিজেদের দলের নারী যারা এমপি আছেন তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে? তাদের আসন দেওয়ার ক্ষেত্রে দুটো প্রবলেম হবে। ওখানে অলরেডি রেগুলার নির্বাচনে নির্বাচিত এমপিরা আছেন, তাদের সাথে এদের ক্ষমতার অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, এটা একটা প্রবলেম। আর লোকাল গভর্নমেন্টে গিয়ে আমি যেটা দেখেছি, মহিলা ভাইস চেয়ারম্যান এটা উপজেলা পরিষদে থাকে, আর প্রতিটি ইউনিয়নে 3 জন করে মহিলা ওয়ার্ড সভাপতি থাকেন,
3 জন করে থাকেন, প্রতি 3টি ওয়ার্ড মিলে 1 জন করে, তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয় না। যে উপজেলা চেয়ারম্যান তার কাছেই বরাদ্দ যায়, তিনি সেখান থেকে দয়া করে যদি মহিলা ভাইস চেয়ারম্যান কিছু বরাদ্দ দেবেন। তো যেটি মূলত দরকার, আমি মনে করি এই মুহূর্তে এমপাওয়ারমেন্টের যে বরাদ্দ, আপনি সরাসরি লোকাল গভর্নমেন্টের নারী নির্বাচিত সদস্য যারা আছেন তাদেরকে মোটা বরাদ্দ দেন, তারা এমপাওয়ারমেন্ট করে ফেলবে। এখন আমি আরেকটা বিষয়ে খুব শঙ্কিত, গত পরশুদিন আইসিটি ট্রাইব্যুনালে নাগরিক সংলাপ ফোরাম নামে একটি নতুন সংস্থা, কিছুদিন পর এই ধরনের সংস্থাগুলো উদ্ভব ঘটে এক একটা নামে, তারা অসংখ্য অভিনেত্রী, নায়ক নায়িকা, তাদের নামে সাংবাদিকও আছে, তাদের নামে একটা অভিযোগ দিয়েছে। এদের মধ্যে 2-4 জন ছিল যারা সেই সময় আন্দোলনে বিটিভি ভবনে ভিজিট করেছিলেন, বাকিরা ওই সময় কোনো ভূমিকা পালন করেনি। বাকিরা বর্তমানে কথা বলছেন, অর্থাৎ বর্তমানে যারা কথা বলছেন ভোকাল, বাক স্বাধীনতার পক্ষে, কালচারাল রেভলিউশনের পক্ষে, তাদের মুখ বন্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ করা হলো। এখন তো আপনি কথা বলতে পারছেন, ব্যাসের শামীম পাটোয়ারি, ব্যাসের রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়েও তো সমালোচনা করতে পারছেন। আমি মনে করি রুমিন ফারহানা একজন অসাধারণ জুলাই যোদ্ধা, কারণ আমি তাকে তখন দেখেছিলাম, তিনি শহীদ মিনারে গেছেন, আন্দোলন করেছেন, মিছিল করেছেন ভয়াবহভাবে, এবং সেই অনুপাতে তাকে জুলাই পরবর্তী সময়ে জুলাই প্ল্যাটফর্ম তাকে কতটা ওন করেছে আই ডাউট, তাকে আরও বেশি ওন করা উচিত ছিল। এবং উনি স্বীকার করবে কিনা আমি জানি না, আমি মনে করি উনি আগেও পার্লামেন্টে ছিলেন, এখনও আছেন, আগের থেকে ওনার পার্লামেন্টে কথা বলার পথ সংকুচিত হয়েছে, অনেক বেশি সংকুচিত হয়েছে। এবং সেখানে আমি মনে করি হয়তো জামাতও তাকে স্পেস দিচ্ছে না, যেহেতু উনি অপোজিশনে আছেন। তো সেটি ওনার মতো পলিটিক্যালি সমৃদ্ধ এবং কনস্টিটিউশনালি সমৃদ্ধ। এই কথা সূত্র ধরে আমি একটু ব্যাসের রুমিন ফারহানার কাছে ছোট করে একটু আসতে চাই। ব্যাসের রুমিন ফারহানা, আপনি তো আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন নিজের যোগ্যতায়, যেটি বলছিলেন ব্যাসের শামীম পাটোয়ারি, আপনি এখন হয়তো আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলাটা আরো সংকুচিত হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল আসলে আপনাকে কাছে টানার চেষ্টা করেছে কিনা? যদি আপনি সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেন, আপনার কথা বলার জায়গাটি আরো বাড়ত বলে মনে করেন কিনা? মনে করি এবং শুধুমাত্র আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে কেবলমাত্র সময় একটু বেশি পাবো বা শুধুমাত্র কথা একটু বেশি বলবো, কিংবা আমার পলিটিক্সটা আর একটু ইজি হবে, লোকালিও একটু ইজি হবে, কারণ সংগঠনের সঙ্গে থাকলে তো ইজি হয় লোকাল পলিটিক্স। সেই জন্য তো আসলে আমি কোনো দলে যাব না। আমার চিন্তার সঙ্গে, আমার আদর্শের সঙ্গে, আমার কাজের সঙ্গে, আমার পরিকল্পনার সঙ্গে তো সেই দলের এই বিষয়গুলোতে মিলতে হবে। হ্যাঁ, সো সেইটা যদি না মেলে সেই জায়গায় তো আর যাওয়ার প্রশ্ন উঠে না। আর সেই সূত্র ধরে একটা কথা আমি বলি, কিংবা সংবিধান সংস্কার বা সংস্কারের কথা বলেন, একই সময় এনসিপি নেত্রীকে আমরা আপনার বিরুদ্ধে এই অভিযোগও করতে দেখলাম যে রুমিন ফারহানার মতো এমপি যখন সংবিধান সংস্কারের শপথ নেন না, তখন তো মনে প্রশ্ন জাগে। আচ্ছা, আমি একজন এনসিপি নেত্রীর জবাব গণমাধ্যমে এসে দেবো কেন? আমি তো ওনার জবাব ওনার পাশে বসে দিয়েছি এবং এই জবাব আমি 1000বার মিডিয়াকে বলেছি। আমি যেই সংবিধান রক্ষার শপথ প্রথমবার নিলাম, ওই দিন আধা ঘন্টার ব্যবধানে আমি সেই শপথ ভঙ্গ করে আরেকটা শপথ নেই কি করে? আমি ওই সংবিধানটাকে সংশোধন করতে পারি, ওই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবার জন্য তো আমি শপথ নিতে পারি না। এটা আমার ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশনের সাথে আপনি একমত না হলে আপনি শপথ নেবেন, কেউ তো আপনাকে বেঁধে রাখছে না, কিন্তু আপনি আমাকে ধাক্কা দিয়ে শপথে পাঠাচ্ছেন কেন? এটা তো আমার স্বাধীনতা রে ভাই। সংশোধনের জায়গাটিতে আমরা আলোচনা করছি ব্যারিস্টার শামীম পাটোয়ারি। গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হলেও সংবিধান সংশোধন না হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচনটি আমরা পুরনো নিয়মেই দেখতে যাচ্ছি এবং সেটি আসলে এবারও গোপন ব্যালট ব্যবহার হবে না এবং রাষ্ট্রপতি নিয়োগেও বিএনপি আসলে দলীয় লোককেই নিয়োগ দেবে, এমনটাও আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক মহলে। মানে সব ক্ষেত্রে, মানে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, সত্যি কি তাহলে বিএনপি নিজেদের লোককেই নিয়োগ দিচ্ছে? অবশ্যই দিচ্ছে এবং এটা খুব অস্বাভাবিক কিছু না, কারণ আপনি যখন ক্ষমতায় আসছেন 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি আপনার লোককেই দিবেন। এর থেকে ডিপার্চার হবে এমনটা আমরা মনে করি না, আশা করাও ঠিক না। তবে যোগ্য লোককে দেন, ভালো লোককে দেন, এটা বিএনপির জন্য সুযোগ। বিএনপি যদি একটা ভালো লোককে, সর্বজন গ্রহণযোগ্য মানুষকে রাষ্ট্রপতি দিতে পারে, যিনি অপোজিশনেরও শ্রদ্ধা পাবেন, যিনি ক্রাইসিসে সাহসী ভূমিকা পালন করতে পারবেন। আমি গতকালকে একটা টক শোতে বলেছিলাম, বাংলাদেশে কোনো সেনাপ্রধান এবং কোনো রাষ্ট্রপতি কোনো ক্রাইসিসে তার নিয়োগকর্তার পক্ষে সাহসী ভূমিকা পালন করতে পারেনি। তবে দেশের স্বার্থে সাহসী ভূমিকা পালন করতে পারে এমন লোক দিলে এটা দেশের জন্য একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে। রাষ্ট্রপতি পদটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেন দাঁড়িয়ে যায়, এটা আমরা চাই। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, এই যে শিল্পীদের নামে মামলা করা, কথা বলার কারণে, এটা কিন্তু চায়নায় হয়েছিল, জিয়াং কিং করেছিল। সেই সময় 5 লাখের উপরে মানুষ মারা। জিয়াং কিং মাও সেতুংয়ের ওয়াইফ ছিলেন। 6.5 বিলিয়ন মাও সেতুংয়ের স্পিচ প্রিন্ট করে রেড বুক করা হয়েছিল, 6.5 বিলিয়ন।
মানে 650 কোটি, এবং সবাইকে এটা মুখস্থ করতে হতো। স্কুলের টিচাররা সবাই এটা মুখস্থ করতো, স্কুলের বাচ্চারা মুখস্থ করতো। এখন আপনি জুলাই সনদ বা এই জিনিসকে তোতা পাখির মতো বাঙালিকে মুখস্থ করাতে চাচ্ছেন, আর যারাই এটার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? আইসিটি ট্রাইব্যুনাল। এটা করা হয়েছিল কিসের জন্য? 71-এর জেনোসাইডের জন্য প্রিন্সিপালি। 24-এর গণহত্যা এটার মধ্যে জাস্টিফাই হয়। আপনি এখন 18 সালের ক্রস ফায়ার এটার মধ্যে নিয়ে আসছেন, ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আপনি 13 সালের ঘটনা এখানে নিয়ে আসতেছেন। ট্রাইব্যুনাল তো আস্তে আস্তে তার বাইটিং পাওয়ার হারিয়ে ফেলবে, এবং এত মামলা ওভারবার্ডেন হবে, ট্রাইব্যুনাল প্রকৃত শহীদদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না। মানে এই বিষয়গুলো নিয়েও বিএনপি যথেষ্ট আলোচিত হচ্ছে, মানে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কিংবা সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিএনপি সরকার বাতিল করে, আদালত মানবাধিকার কমিশনেরও সেই আগের জায়গায় ফিরে গেছে। অপরদিকে আবার আমরা প্রধানমন্ত্রীর একেবারেই জাঁকজমকবিহীন যে জীবনযাপন, সেইটি আসলে সর্বমহল নানান সময় প্রশংসা কুড়াচ্ছে। মানে এই দুটো জায়গাকে যদি আমরা এক জায়গায় এনে দাঁড় করাই, সেটি আসলে বিএনপিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা, এই প্রশ্নের উত্তর নিব জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে। আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যাসরুমিন ফারহানা, নানান সময় এই 5-6 মাসের মধ্যেই বিএনপিকে নানান সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু এর মধ্যে নানান সময়ে প্রোটোকলবিহীন কিংবা একেবারে জাঁকজমকবিহীন জীবন পরিহার করে তারেক রহমান সর্বমহলে এক ধরনের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এই যে নিয়োগ কিংবা অধ্যাদেশ বাতিল ইস্যুতে আবারও তাকে গুরুতর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। আমি যদি আপনাকে পাল্টে প্রশ্ন করি, এর মধ্যে কোনটা আপনার নাগরিক হিসেবে আপনার জীবনকে এফেক্ট করবে? প্রধানমন্ত্রী কি শার্ট পরলেন, কি জুতা পরলেন, কি ছাতা নিলেন, কোন গাড়িতে চললেন, নাকি নিজের পায়ের উপর নির্ভর করলেন, সেটা কি আপনাকে নাগরিক হিসেবে এফেক্ট করবে? নাকি আপনার বাড়িতে আজকে 3 দিন ধরে চুলা জ্বলে না, গ্যাস নাই, কিংবা ধরুন বাজারে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যায় কারণ আপনি যে টাকা নিয়ে গেছেন সেই টাকা দিয়ে আসলে 2 দিন চলবার মতন বাজারও আপনার কেনা সম্ভব না, কিংবা ধরুন আপনি রাস্তায় নামলেন, ছিনতাইকারী এসে আপনার পেটে একটা ছুরি বসিয়ে দিয়ে আপনার হাতে যা কিছু আছে নিয়ে গেল, কিংবা ধরুন লোকাল বিএনপি লিডাররা আপনার কাছে চাঁদা দাবি করে বলছে যে আর একটা ইট গাঁথলে সেটা যদি বাথরুমের ইটও হয় আপনাকে মানে দেখে নেবে, এবং সে কারণে আপনাকে তিরপল দিয়ে ঘেরা জায়গায় নিজের জায়গায় বাস করতে হচ্ছে। আসলে কোনটা আপনার জীবনকে এফেক্ট করবে, তাই না? পরিবর্তন কি এত বড় এফেক্ট ফেলতে পারবে, নাকি সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেই পরিবর্তনটা আমরা দেখতে চেয়েছিলাম? দেখেন, আপনারা না এক মুখে 100 রকম কথা বলেন। হ্যাঁ, আমি এই কারণে আপনাদের কথাবার্তা বুঝি না। সারা জীবন আপনারা বললেন সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে কেমন করে হবে, কিন্তু এখন আবার বলতে চান না। মানে শেখ হাসিনার আমল থেকে দেখছি যে প্রধানমন্ত্রী তো ফেরেশতা, বাকিরা সব ইবলিস। মনে হয় যেন ইবলিসরা যার যার জায়গায় শেষে বসছে, প্রধানমন্ত্রী এনে তাদেরকে বসায় নাই। ব্যাপারটা তো এরকম না। এটা তো আপনার একক সিদ্ধান্ত, আপনি কাকে নেবেন কাকে নেবেন না। এই যে এই শোতে কে গেস্ট হবে, এটা যেমন আপনার একক সিদ্ধান্ত বা আপনার প্রডিউসারের একক সিদ্ধান্ত, সেরকম মন্ত্রিসভায় কে বসবে কে বসবে না, অ্যাডভাইজার কে হবে না, কোন প্রতিষ্ঠানে কে বসবে না, এটা ওনার একক সিদ্ধান্ত। মানে এই মুহূর্তে তাহলে বাংলাদেশে যে ধরনের পরিবর্তন হচ্ছে, কে কোথায় দলীয়করণের যে অভিযোগগুলো আছে, সবকিছু আপনি বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে হচ্ছে। ওনার ইশারা ছাড়া তো হবে না, হতে পারে না। বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী, বাংলাদেশের মানে রাষ্ট্র পরিচালনার ধারা অনুযায়ী এটা হওয়ার কথা না। এখন আপনি চিন্তা করে দেখবেন যে নাগরিক হিসেবে, আমি আবারও বলছি, আপনি চিন্তা করে দেখবেন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী কোন ব্র্যান্ডের শার্ট পরছেন আর কোন শাড়ি পরছেন যদি নারী প্রধানমন্ত্রী হন, সেটা আপনার জীবনকে কতটুকু এফেক্ট করে, আর আমি যে উদাহরণগুলো দিলাম তার কোনটা আপনাকে এফেক্ট করে আপনি বিবেচনা করবেন। বাংলাদেশে আপনাদের প্রশ্ন শুনে মনে হয় সবাই 17 কোটি মানুষ হাতে ললিপপ নিয়ে ঘুরে, এত বাচ্চা, এত অবোধ, কিচ্ছু বোঝে না। আমি জানি না বাংলাদেশের মানুষ এত অবোধ কিনা, বা আমার অভিজ্ঞতা অন্তত তা বলে না। সেই বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এতটাও অবুঝ না, এবং সে কারণে এই নির্বাচনে আসলে আমরা আপনাকেও নির্বাচিত হতে দেখেছি। ব্যাসে শামীম হায়দার পাটোয়ারি, যেই নির্বাচন নিয়ে এত আলোচনা চলছে, মানে যে এই নির্বাচনটিকে তো আমরা অন্তত দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু নির্বাচন বলার চেষ্টা করেছি, সেই নির্বাচনে আপনারা নির্বাচন করেন নাই, বা নির্বাচন আপনাদেরকে করতে সুযোগ দেওয়া হয় নাই। এখন বিএনপির আমলে আপনারা নির্বাচন করবেন কিনা, সেই বৈষম্যটা থেকেও আমরা বেরিয়ে আসার সুযোগ পাচ্ছি কিনা? সামনে যে স্থানীয় সরকার হবে বলছেন, এটা বিষয়ে জাতীয় পার্টি এখনো সঠিক কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনি যে কথাগুলো বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প আহার করেন, সাদা কাপড় পরেন, নিজে ড্রাইভ করেন, স্পোর্টস কার চালান, মেকে নিয়ে সিনেমায় যান, এগুলো বেশ ভালো উদাহরণ। যদি দেশটা ভালো মতো চালাতে পারেন, যদি দেশে রিকনসিলিয়েশন করতে পারেন, ইনফ্লেশন ঠেকাতে পারেন, চাকরি দিতে পারবেন। মানে অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা এসব করলে তো আমরা খুব বাহবা দিই। রাষ্ট্রীয় সমস্যার সমাধান করার পর, সমাধান করে আসেন, রাষ্ট্রীয় সমস্যার সমাধান করার পর, রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নেয়ার পর, মাননীয় প্রধানমন্ত্রী যদি 1500 টাকার লাঞ্চ খাওয়ান, তাতে কি রাষ্ট্রের ক্ষতি হবে? আমাদের 9 লক্ষ 10 লক্ষ কোটি টাকার বাজেট, উনি যদি সাদা সাদের জায়গায় অন্য শার্ট পান, তাতে কোনো ক্ষতি নাই। মানে আমি এগুলোকে প্রেস করছি, উনি স্যাক্রিফাইস করছেন, কিন্তু
ওনাকে আসল সমস্যার সমাধান করতে হবে, পলিটিক্যাল রিকনসিলিয়েশন, ইকোনমিক রেস্টোরেশন। এই জায়গাগুলো করতে না পারলে যেটা হবে, ওই যে একটা ইংলিশ টার্মস আছে, নো কাটস, নো বাটস, নো কোকোনাট, নো আর্গুমেন্ট, নো এক্সকিউজ, নো ডিফেন্স। Absolutely. প্রধানমন্ত্রীর কোনো ডিফেন্স নাই। আপনি কোনো ডিফেন্স দেবে, আপনি পৃথিবীতে জ্বালানির দাম বেড়েছে বলে আপনি ইনফ্লেশন হয়েছেন, এই যুক্তি জনগণ শুনবে না। একটা বিপুল সংখ্যের মানুষ চাকরির বাইরে, বিপুল সংখ্যের মানুষ অসন্তুষ্ট হচ্ছে, কোনো এক সময় অসন্তুষ্ট একটা দিকেই ধাবিত হয় দেশে, সেটা হলো প্রধানমন্ত্রী। এবং পুলিশ দুর্বল, প্রশাসন দুর্বল, নতুন করে আর কোনো গণঅভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা কি তাহলে আপনি দেখছেন? বিচ্ছিন্ন গণ-অভ্যুত্থান হতে পারে নেতৃত্ববিহীন, কারণ অসন্তুষ্ট মানুষ প্রচুর এবং রাষ্ট্রের স্ট্রাকচার রুমিন তৈরি ফারহানা হয়নি। বলেছিলেন যে আগামী 100 বছরও কোনো গণঅভ্যুত্থান হওয়ার সুযোগ নেই এটা হবে না। বাংলাদেশে। একটা হচ্ছে যে জুলাই হওয়ার পরে যে আকাঙ্ক্ষা উঠেছিল, সেই আকাঙ্ক্ষাটা আমাদের বাস্তবায়ন হয়নি, কিন্তু মানুষের দুর্ভোগ, মানুষের দুর্দশা, এটার জন্য মানুষ রাস্তায় নামবে এবং পুলিশ কঠোর হতে পারবে না, সরকার কঠোর হতে পারবে না, সেটা হঠাৎ করে বিপ্লবে গণ আন্দোলনে রূপ নিবে এবং সেটা সম্ভাবনাও আছে। তো সেটা যদি হয়ে থাকে, সামাল দিবেন কিভাবে?